বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের ক্লাস নিয়ে আমরা আজ উপস্থিত হয়েছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো এবং ঠিকমতো পড়াশোনা কন্টিনিউ করছো। আমরা আজ আলোচনা করব সপ্তম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সংগঠন নিয়ে। তাহলে চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের আলোচ্য বিষয় সংগঠন বা অর্গানাইজেশন, সরকারি প্রতিষ্ঠান, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সমবায় ও এনজিও, এগুলো নিয়ে আমরা আজ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই মনে করতে পারবে যে উৎপাদনের উপকরণ মোট 4টি আলোচনা করা হয়েছিল: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এর মধ্যে ভূমি, শ্রম, মূলধন নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। আজ আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আলোচনার জন্য, বলা হচ্ছে এটি সবচাইতে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকর একটা অনুষঙ্গ উৎপাদন ক্ষেত্রে। অর্থাৎ সংগঠন এমন একটি উপাদান উৎপাদনের ক্ষেত্রে যেটি অন্যান্য সকল উৎপাদনের উপকরণগুলোকে কার্যকর করে বা সমন্বয় সাধন করে উৎপাদনক্ষম করে তোলে। তাহলে আমরা যদি সংগঠনের সংজ্ঞা দেখতে যাই, তাহলে দেখতে পাবো উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে এদের সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদনের যাবতীয় ঝুঁকি গ্রহণ করে উৎপাদন কাজ পরিচালনা ও তত্ত্বাবধান করাকে সংগঠন বলে। আমি একটু আগে যে কথাটি বলেছি, দেখো সবই চলে এসেছে এখানে, যে উৎপাদনের উদ্দেশ্যে ভূমি, শ্রম এবং মূলধনকে যা একত্রিত করবে এবং এদের মধ্যে সমন্বয় সাধন করে সর্বরকমের ঝুঁকি গ্রহণ করবে। মানে সংগঠন এমন একটি উপাদান যে সব কিছু নিজে বহন করে, অর্থাৎ ঝুঁকি নিজে বহন করে, ভূমি, শ্রম এবং মূলধনকে সমন্বয় সাধনের কাজটিও নিজে সম্পাদন করে। এগুলো তত্ত্বাবধান করাকে আসলে সংগঠন বলা হচ্ছে। প্রফেসর হনি সংগঠন সম্পর্কে বলেছেন, নির্দিষ্ট এক বা একাধিক উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধনের প্রক্রিয়াই হচ্ছে সংগঠন। অর্থাৎ এক বা একাধিক উদ্দেশ্য অর্থ হচ্ছে যে উৎপাদন ক্ষেত্রে যে যতগুলো উৎপাদন করতে চায় সেগুলো উৎপাদনের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন যে উপাদান রয়েছে, অন্য কথায় ভূমি, শ্রম, মূলধন যেগুলো আছে সেগুলোকে সমন্বয় করার প্রক্রিয়াই হচ্ছে সংগঠন। অর্থাৎ সংগঠন অন্যভাবে আমরা বলতে পারি মালিক পক্ষ। সেটা একজন হতে পারে, কয়েকজন ব্যক্তি হতে পারে, বা বহু সংখ্যক মানুষ মিলেও হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি উদ্যোগ হতে পারে, সমবায় উদ্যোগ হতে পারে। আমরা সামনে দেখব। অধ্যাপক মিলওয়ার্ড বলেছেন, কর্ম ও কর্মীর মধ্যে পারস্পরিক সুস্থ ও অবিচ্ছেদ্য সম্পর্ক হচ্ছে সংগঠন। অর্থাৎ কর্ম ও কর্মী, অর্থাৎ উৎপাদনের জন্য যে কাজগুলো করা হয় এবং সেই কাজগুলো যা করে, এই দুইয়ের মধ্যে পারস্পরিক সুস্থ ও অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করবে সংগঠন। অর্থাৎ মালিক তারাও এক ধরনের শ্রমিক, আর যারা ভাড়াকৃত শ্রমিক, সবাই মিলে কাজের মধ্যে কাজ এবং তাদের মধ্যে যে সুস্থ এবং অবিচ্ছেদ্য সম্পর্ক হবে এবং গঠন করবে যেই এন্টিটি বা যেই বডি, তারাই হচ্ছেন সংগঠন। তাহলে সংগঠক কাকে বলবো?
যিনি এই সংগঠনের কাজটি করেন। অর্থাৎ প্রতিষ্ঠানকে বলা হচ্ছে সংগঠন, এবং এই প্রতিষ্ঠানগুলোকে যারা চালাচ্ছেন তারাই হচ্ছেন সংগঠক। অন্য কথায় এই প্রতিষ্ঠান শুরু করতে অথবা চালিয়ে নিতে যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারাই সংগঠক। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই সবাইকে খুব ভালোভাবেই চেনো। সবচাইতে বামে যিনি রয়েছেন তার নাম বিল গেটস। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। এখন যে কম্পিউটার ব্যবস্থা, সফটওয়্যার ব্যবস্থা, তিনি এর বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশে অত্যন্ত পরিচিত একজন নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন, যে ব্যাংকটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নোবেল জয়ী হয়। অর্থাৎ 2006 সালে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক মিলিতভাবে শান্তিতে নোবেল জয় করেন। ইনিও একজন অত্যন্ত বড় সংগঠক, এবং গ্রামীণ ব্যাংকের এই ধারণা অনেক দেশেই প্রতিষ্ঠিত হয়েছে, ক্ষুদ্র ব্যবসার ধারণা। আরও একজন অত্যন্ত নামকরা মানুষ, যার নাম হচ্ছে জ্যাক মা। তিনি একজন চীনা নাগরিক। তিনি বিশ্বের সবচাইতে বড় অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা। অর্থাৎ এরা সকলেই অত্যন্ত বড় এবং স্বনামধন্য সংগঠক। তাহলে বুঝতেই পারছো, যারা সংগঠনকে প্রতিষ্ঠা করেন বা চালিয়ে নেন বা ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করেন তারাই হচ্ছেন সংগঠক। তাহলে সংগঠককে আমরা যদি সংজ্ঞায় জানতে চাই তাহলে দেখতে পাবো উৎপাদনের উপাদানগুলোকে সংগঠনের মাধ্যমে সমন্বয় সাধন করে যারা উৎপাদন কাজটি সঠিকভাবে পরিচালনা করেন তারাই হচ্ছেন সংগঠক। অর্থাৎ আলফ্রেড মার্শাল যাকে বলেছেন ক্যাপ্টেইন অব দ্য ইন্ডাস্ট্রি। ক্যাপ্টেইন মানে বুঝতে পারছো, অর্থাৎ নাবিক। একটি শিল্পের যিনি নাবিক, একটি ইন্ডাস্ট্রির যিনি নাবিক, অর্থাৎ যিনি পথ দেখান, যিনি পরিচালিত করেন, তিনি হচ্ছেন সংগঠক বা উদ্যোক্তা। একজন সফল সংগঠক বা উদ্যোক্তার কি কি গুণাবলী থাকতে হবে সে সম্পর্কে আলোচনা যদি বলি, তাকে অবশ্যই দূরদর্শিতা দেখাতে হবে, তার অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। অর্থাৎ তিনি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন সেই ব্যবসা কিভাবে বড় করা যাবে, কিভাবে টিকে থাকবে, সে বিষয়ে তার দূরদর্শিতা অবশ্যই প্রয়োজন। তাকে ব্যবসা প্রতিষ্ঠান সবসময় যেন ভালোভাবে চলে এবং সেটা যেন আরো উত্তরোত্তর সাফল্য লাভ করে, সেই উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। সাংগঠনিক নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ সাংগঠনিকভাবে একজন সংগঠককে সুষ্ঠুভাবে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন অবশ্যই করতে হবে, তা না হলে সংগঠন টিকে থাকবে না। তাকে ঝুঁকি গ্রহণের মানসিকতা রাখতে হবে, সাথে সাথে তাকে সৃষ্টিশীল হতে হবে, অর্থাৎ নিত্য নতুন উপায় উদ্ভাবন করতে হবে একটা সংগঠনকে পরিচালনার জন্য। তার বুদ্ধিমত্তার অনেক গভীরতাও থাকতে হবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি সংগঠক বা উদ্যোক্তা সম্পর্কে আলোচনা। এখন সংগঠন কত রকমের হতে পারে? আমি যে মানুষগুলোকে দেখালাম যারা অনেক বড় বড় সংগঠন হিসেবে পরিচিত, শুধু কি ব্যক্তিগত বা যেটাকে বলা হয় প্রাইভেট বেসরকারি সংগঠন তাই? আসলে তা নয়। পৃথিবীতে বহু ধরনের সংগঠন রয়েছে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। সংগঠনকে আমরা এখানে খুব অল্প কথায় ভাগ করে দেখিয়েছি। সংগঠনকে প্রথমে মালিকানার ভিত্তিতে কয়েকটি ভাগ করা হচ্ছে, তারপর এটাকে আয়তনের ভিত্তিতে ভাগ করা হবে। মালিকানার ভিত্তিতে সংগঠন হতে পারে সরকারি, সংগঠন হতে পারে ব্যক্তি মালিকানাধীন, যেটাকে বেসরকারি বলা হচ্ছে, সংগঠন হতে পারে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংগঠন হতে পারে সমবায় প্রতিষ্ঠান এবং এনজিও প্রতিষ্ঠান। এবারে ব্যক্তি মালিকানাধীন বা যেটা বেসরকারি, সেটাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একক মালিকানা কারবার হতে পারে, অংশীদারি কয়েকজন মিলে সেটা হতে পারে, যৌথ মূলধনী অনেক মানুষ মিলেও হতে পারে। যৌথ মূলধনীকে আবার মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি।
এগুলো সবগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আজকে আলোচনা করে শেষ করার চেষ্টা করব। আয়তনের ভিত্তিতে সংগঠনকে 3 ভাগে ভাগ করা হয়: ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। এটা নিয়ে আরো একদিন আরেকটা চ্যাপ্টারে একটু ভালোভাবে আলোচনা করা হবে। তাহলে আমরা আজকে মালিকানার ভিত্তিতে সংগঠনের যে প্রকারভেদ আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। সরকারি প্রতিষ্ঠান। আমরা প্রথমে আলোচনা করব সরকারি প্রতিষ্ঠান নিয়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো সরকারের প্রত্যক্ষ মালিকানায় তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে সরকার রাষ্ট্রীয় প্রয়োজন কিংবা জনগণের আর্থসামাজিক কল্যাণের লক্ষ্যে নিজে যেসব ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করে তাকে রাষ্ট্রায়ত্ত বা সরকারি প্রতিষ্ঠান বলে। উদাহরণস্বরূপ হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে সরকারি ব্যাংক, বীমা ইত্যাদি। এগুলো সবগুলো দেখবে সরকারি অর্থায়নে, সরকারি প্রত্যক্ষ ব্যবস্থাপনায় পরিচালিত হয়। আর এগুলোতে বিশেষ করে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা পরিচালনায় নিযুক্ত থাকেন। এগুলোই হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য, যেগুলো হচ্ছে মূল লক্ষ্য হবে এর জনগণ, অর্থাৎ জনগণের সেবা করাটাই তাদের প্রথম উদ্দেশ্য। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এরা আবার গতি মন্থর থাকে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো একটু কম গতিশীল হয়, অর্থাৎ তারা যে কোনো বিষয়ে কম রেসপন্স করে, তাদের আয়ের তুলনায় ব্যয়ের হয়তো বেশিরভাগ সময় ঘটে ইত্যাদি সমস্যা কিছু কিছু থাকে, কারণ এখানে আমলাতান্ত্রিক কিছু জটিলতা সবসময় থেকে থাকে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বজনপ্রীতি এবং দুর্নীতির সুযোগও বেশি থাকে। দায়বদ্ধতা থাকে না, যেহেতু সরকারি কর্মকর্তা বা কর্মচারী দ্বারা পরিচালিত, সেজন্য অনেক সময় এই প্রতিষ্ঠানগুলো লোকসান গুনে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রেলওয়ে, বিদ্যুৎ খাত ইত্যাদি, ব্যাংক, বীমা, এগুলো। তবে সরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সংক্ষেপে যদি বলি, সরকারি প্রতিষ্ঠানের সুবিধাগুলো হচ্ছে এখানে পর্যাপ্ত মূলধন সরকার যোগান দেয় এবং দক্ষ কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে পরিচালনা করা হয়। সরকারি তত্ত্বাবধানে যেহেতু পর্যাপ্ত মূলধন থাকে, এজন্য ভারী শিল্প যেগুলোতে অনেক মূলধন প্রয়োজন হয় সেগুলো প্রতিষ্ঠা করা যায়। জনকল্যাণের জন্য প্রয়োজনীয় দ্রব্যের যোগান সরকারি প্রতিষ্ঠানগুলো দেয়, যেগুলো বেসরকারি লোকজন, বেসরকারি প্রতিষ্ঠান দিতে আগ্রহী হয় না, সেগুলো জনকল্যাণের কথা ভেবে সরকারি প্রতিষ্ঠান যোগান দেয়। বিজ্ঞাপন ব্যয় প্রয়োজন হয় না, যেহেতু সরকারি প্রতিষ্ঠান সাধারণভাবে একক হয়ে থাকে, অনেক সময় এটার বিজ্ঞাপন দিয়ে তাদের মার্কেটিং করার দরকার হয় না। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার চেষ্টা করা হয় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। গবেষণা ও প্রশিক্ষণ খুব ভালোভাবে দেওয়ার এবং পাওয়ার সুযোগ থাকে এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে। উন্নত মানের দ্রব্য, যেহেতু এখানে ব্যয়ের চিন্তা করা হয় না, লসের চিন্তা করা হয় না, এজন্য চেষ্টা করা হয় খরচ যতই হোক উন্নত মানের দ্রব্য উৎপাদন কিভাবে করা যায় সেটা করতে। সাথে সাথে দরিদ্র মানুষদেরকে অনেক সময় বিনামূল্যে বা স্বল্প মূল্যে জিনিসপত্র এবং সেবা দেওয়ার ফলে অর্থনৈতিক বৈষম্য হ্রাস পায়। এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে, তবে কিছু কিছু অসুবিধাও রয়েছে, যেমন আমলাতান্ত্রিক জটিলতা থাকে, দুর্নীতি ও স্বজনপ্রীতি থাকে, অদক্ষতা দেখা দেয়। অনেক সময় কিছু অদক্ষ মানুষও সরকারি প্রতিষ্ঠানে কাজ পেয়ে যায়, তারা তেমন দক্ষতা দেখাতে পারে না। উৎপাদন ব্যয় সংক্রান্ত সমস্যা থাকে, উৎপাদন পরিমাণ অনেক সময় সীমিত হয়ে যায়, অর্থাৎ এখানে যেহেতু কর্মকর্তা কর্মচারীদের বেশি উৎপাদন করতে কোনো অনেক সময় উৎসাহ দেওয়া হয় না বা তারা উৎসাহী থাকে না, অনেক সময় উৎপাদনের পরিমাণটা কমে যায়। এই হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের অসুবিধা। এবার আমরা আসবো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান বা প্রাইভেট ওনারশিপ ইনস্টিটিউশনে। এখানে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানকে আমরা দেখেছি 3 ভাগে ভাগ করা হয়েছে। একক মালিকানা প্রতিষ্ঠান, যেটি একক মালিকানা কারবার সেই ধরনের প্রতিষ্ঠানের
বা সেই ধরনের ব্যবসার মালিকানা যা মাত্র এক ব্যক্তির মালিকানাধীন এবং নিয়ন্ত্রণে রয়েছে। এবার আমরা প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করছি এবং প্রথমেই আমরা আলোচনা করছি একক মালিকানার ব্যক্তিগত মালিকানার প্রতিষ্ঠান নিয়ে। অর্থাৎ আমাদের বেশিরভাগ আশেপাশে দেখতে পাই যারা নিজ উদ্যোগে সরকারি তত্ত্বাবধানে নন, নিজ উদ্যোগে কৃষক বা কলকারখানার উৎপাদক বা একজন গাড়ি চালক, যারা যেটাই উৎপাদন করছেন একজন মাত্র ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে, সেটা একক মালিকানা প্রতিষ্ঠান। এর বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প মূলধন, সহজ আইনগত প্রক্রিয়ায় গঠন হয়। এখানে বেশি মানুষ নাই, একজন মানুষের জন্য বেশি আইনগত জটিলতা থাকে না। একজন মানুষ হয়তো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। মালিক শ্রমিক সম্পর্কটা খুব সহজ হয় যেহেতু একজনই মালিক। উৎপাদন অবশ্য অল্প হয়, আর নিজস্ব কর্তৃত্ব ও ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। সাথে সাথে প্রতিষ্ঠানের যে একজন মালিক তার উপর দায়টা অসীম বর্তায়, অর্থাৎ যত ধরনের দায় এই ব্যবসা প্রতিষ্ঠানের, ঋণ হতে পারে বা যত ধরনের কাজের দায় থাকতে পারে, সবই সে একজনের উপরই বর্তায়। এক মালিকানা কারবারের সুবিধাসমূহ হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় একজন ব্যক্তি হওয়ার ফলে, গঠনটাও সহজ, তিনি একা কাজ করেন বলে উৎসাহ পান, মূলধন গঠন সহজেই নিজে যতটুকু সঞ্চয় করেন সেগুলোই তিনি গঠন করেন, হিসাবে সুবিধা হয়, অপচয় কম হয়, গোপনীয়তা রক্ষা করা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনা ইত্যাদি এই এক মালিকানা কারবারে করা যায়। এর কিছু অসুবিধাও রয়েছে, যেমন মূলধনের অত্যন্ত অভাব থাকে, স্বল্প মেয়াদী হয়, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা তিনি একা মানুষ করতে পারেন না, বৃহদায়তন উৎপাদন সুবিধা থেকে বঞ্চিত হন, একা মানুষ খুব বেশি উৎপাদনে যেতে সাহস পান না বা মূলধনের সীমাবদ্ধতা থাকে, এর বাজারও সীমিত থাকে, উৎপাদন ব্যয়টা অনেক বেশি হয়, ঝুঁকিপূর্ণও বেশি, কারণ একা ব্যক্তির পক্ষে অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, তিনি অনেক সময় লাভবান হন, আবার অনেক সময় খুব ক্ষতিগ্রস্ত হন। ঋণের অসুবিধাও তার জন্য থাকে, তিনি একা মানুষ, অনেক সময় ঋণ পান না। এরপরে বেসরকারি কারবার বা বেসরকারি প্রতিষ্ঠানের দ্বিতীয় যে প্রকারভেদ তা হচ্ছে অংশীদারি কারবার। এর আগে ছিল একক, এবার আমরা অংশীদারিতে আসছি। পার্টনারশিপ কনসার্ন যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ কয়েকজন ব্যক্তি মিলে একটা কারবার তৈরি করবে এবং অংশীদারি থাকবে সবার। অংশীদারি কারবার হলো কিছু ব্যক্তির একটি সমিতি যার উদ্দেশ্য হলো সম্মিলিতভাবে ব্যবসা করে মুনাফা অর্জন করা। অর্থাৎ এখানে একজন ব্যক্তির পরিবর্তে কিছু সংখ্যক অল্প স্বল্প কিছু ব্যক্তি এটি পরিচালনা করবে এবং সবার উদ্দেশ্য হবে ব্যবসা করে মুনাফা অর্জন করা। এর বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। এখানে মিলিতভাবে ব্যবসা পরিচালনা করা হয়, লিখিত বা মৌখিক চুক্তি থাকে, সদস্য সংখ্যা 2 থেকে 20 জন হয়, কোনো ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ, বেশিরভাগ ক্ষেত্রে 2 থেকে 20 জন হয়ে থাকে। প্রত্যেকেই ব্যবসা প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে কাজ করে। অংশ হস্তান্তরে অন্যদের সম্মতি অবশ্যই লাগে, কেউ নিজের অংশ সহজেই হস্তান্তর করতে পারেন না। সবাই মূলধন, সুনাম, মেধা, অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে অংশগ্রহণ করে, অর্থাৎ সবাই মূলধন দিবেন এমন না, কেউ মূলধন দেন, কেউ সুনাম দেন, এখানে সুনাম হবে, কেউ মেধা খাটিয়ে কাজ করেন, কেউ অভিজ্ঞতা দিয়ে সেখানে অংশগ্রহণ করেন। অংশীদারি কারবারের কিছু সুবিধা হলো এটার গঠন প্রক্রিয়া সহজ, অপেক্ষাকৃত অধিক মূলধন এখানে তৈরি হয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তারা আলোচনার মাধ্যমে, ফলে ঝুঁকিও কম থাকে, ব্যবসার মুনাফাটাও বৃদ্ধি হয় এবং তারা সবাই মিলে কাজ করার ফলে ঋণের সুবিধা বেশি পায়। এর কিছু অসুবিধাও রয়েছে, তা হলো পরিচালনার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়, দুর্নীতির আশঙ্কা থাকে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, শেয়ার বিক্রি করায় সমস্যা ঘটে, সাধারণ মানুষের আস্থার অভাবও থাকে অনেক সময়, অপচয় এবং অপব্যয় সবই ঘটে, অর্থাৎ সবগুলো ক্ষেত্রেই কিছু না কিছু সমস্যা থাকে। এবার আমরা 3 নম্বর প্রকারভেদ দেখব, যৌথ মূলধনী কারবার, যেটাকে বলা হচ্ছে জয়েন্ট স্টক কোম্পানি। অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ প্রাইভেট আর কি, বেসরকারি, এটা সবচেয়ে বড় ফর্ম, অর্থাৎ বহু সংখ্যক লোক মিলিতভাবে
মূলধন যোগান দিয়ে যখন যৌথভাবে ব্যবসা শুরু করে তখন তাকে যৌথ মূলধনী কারবার বলা হয়। অনেক মানুষ এখানে মিলিতভাবে মূলধন যোগান দিবে। তো এটাকে দুই ধরনের বলা হচ্ছে, এক প্রাইভেট কোম্পানি লিমিটেড, আরেকটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি লিমিটেড। প্রাইভেট কোম্পানি লিমিটেড অর্থ হচ্ছে এখানে সদস্য সংখ্যা সীমিত থাকবে, তারা ইচ্ছা মতো শেয়ার হস্তান্তর করতে পারবে না, কিছু সীমাবদ্ধতা থাকে, কিন্তু এটাও অনেক সংখ্যক লোকই কাজ করেন এখানে বা একে তৈরি স্থাপন করেন। আর পাবলিক কোম্পানি লিমিটেডে আসলে সদস্য সংখ্যা ওপেন থাকে না, মানে নির্দিষ্ট থাকে না, এটা অনেক সদস্য করে তারা কোম্পানি পরিচালনা করতে পারেন। আবার অনেক সময় শেয়ার লেনদেন করতে পারেন ইচ্ছা মতো। এইসব সুবিধাগুলো পাবলিক কোম্পানি লিমিটেডে থাকে। তো যৌথ মূলধনী কারবারের কিছু বৈশিষ্ট্য হচ্ছে, এটি একটি স্থায়ী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো মূলধন সংগ্রহ করে শেয়ারের মাধ্যমে, ঋণপত্রের মাধ্যমে, ব্যাংক ঋণের মাধ্যমে। আমরা সামনে আরেকটি চ্যাপ্টারে শেয়ার, ঋণপত্র এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। বৃহদায়তন উৎপাদন তারা করতে পারে, যেহেতু শেয়ারের মাধ্যমে অনেক মানুষের মাধ্যমে এখানে তোমার মূলধন সংগ্রহ করা যায়। এখানে দায়ও সীমাবদ্ধ, যে যতটুকুর মালিকানা, যে শেয়ারের যতটুকু অংশের অংশীদার, তার দায় শুধুমাত্র ওইটুকুরই। মালিকানা এবং ব্যবস্থাপনা পৃথক থাকে। শেয়ার হোল্ডাররা এখানে শুধু শেয়ার নিয়েই বসে থাকেন, কিন্তু ব্যবস্থাপনার জন্য কিছু কর্মচারী নিয়োগ দেওয়া থাকে। তো যৌথ মূলধনী কারবারের কিছু সুবিধা বলা যেতে পারে, এটা বৃহৎ উৎপাদনে যায়, মূলধন সংগ্রহ করাও অপেক্ষাকৃত সহজ হয়, সাধারণ মানুষের অংশগ্রহণ থাকে, বিপুল কর্মসংস্থান হয়, ঝুঁকি কম থাকে, অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হয়, উন্নত প্রযুক্তির ব্যবহার ও গবেষণা এখানে করা যায়। কিছু অসুবিধাও রয়েছে, তা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে যারা বেশি ক্ষমতাবান হয়ে যায়, তোমরা নিশ্চয়ই দেখবে। ব্যয় সম্পদ ও আয় বৈষম্য বৃদ্ধি পায়, ব্যবসা নিয়ন্ত্রণ তারা করে, একচেটিয়ারও ব্যবসার আবির্ভাব ঘটে, ফটকাবাজিও তারা করে থাকে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়। অর্থাৎ এই অসুবিধাগুলো বড় কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে। তোমরা যদি উদাহরণস্বরূপ দেখতে চাও, ইউনিলিভার একটি অনেক বড় একটি তোমার জয়েন্ট স্টক কোম্পানি বা বড় কোম্পানি, তারা অনেক সময় ব্যবসা নিয়ন্ত্রণ করে থাকে। এই কোম্পানির আয় এত বেশি বৃদ্ধি পায় যে এরকম অন্য কোম্পানির আয় অনেক কমে যায়, তারা একচেটিয়াভাবে ব্যবসা করে, ইত্যাদি এখানে থাকে। এরপর আমরা আলোচনায় আসি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে। অটোনমাস ইনস্টিটিউশন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করবে। সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে অনেকেই অনেক সময় মিলিয়ে ফেলে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে যেসব প্রতিষ্ঠান সরকারের বিশেষ আইনের মাধ্যমে জাতীয় নীতি ও আদর্শের আওতায় নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনার ক্ষেত্রে স্বতন্ত্র ও স্বাধীন হয়ে থাকে, তাকে স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠান বলে। এখানে খেয়াল করলে দেখবে, এসব প্রতিষ্ঠান সরকারের বিশেষ আইনের মাধ্যমে জাতীয় নীতি ও আদর্শের আওতায় পরিচালিত হয়। অর্থাৎ এখানে সরকার কিছু আইন করে দেয়, দিয়ে সেখানকার অর্থের যোগান সরকারই দিয়ে থাকে, নীতিমালাও সরকার নির্ধারণ করে দেয়, কিন্তু তারা পরিচালনার ক্ষেত্রে এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বতন্ত্র এবং স্বাধীন হয়। অর্থাৎ সরাসরি প্রত্যক্ষভাবে সরকার তাদেরকে বলে দেয় না এটা করো বা সেটা করো, তাদের একটা বিশেষ আইন থাকে এবং আইনের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, অর্থাৎ নিজে নিজে শাসিত হয় এইসব প্রতিষ্ঠান। যেমন কৃষি উন্নয়ন কর্পোরেশন, তারপর পাটকল সংস্থা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রেশম বোর্ড, রাজশাহীতে রয়েছে রেশম বোর্ড, পর্যটন সংস্থা ইত্যাদি। আরো নির্দিষ্ট করে বললে বিশ্ববিদ্যালয়, এরকম চিনিকল ইত্যাদি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কথা আমরা সবাই জানি, এগুলো সবাই বিশেষ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত। যদিও সরকার এখানে টাকার যোগান দেন, খরচ দেন, তবুও তারা নিজেদের একটা সমিতি বা নিজস্ব সিনেট সদস্যদের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।
কিছু বৈশিষ্ট্য এখানে রয়েছে। স্বশাসিত প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্বশাসিত, অর্থাৎ সরকার সরাসরি এগুলোকে শাসন করে না। সরকারি অর্থায়ন ও মালিকানায় প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। স্বাধীন ও শক্তিশালী পরিচালনা বোর্ড থাকে। সরকারি নীতি ও আদর্শের আওতায় পরিচালিত হয়। অন্যান্য সরকারি প্রতিষ্ঠান হতে অধিক গতিশীল থাকে। অর্থাৎ এটা এই জন্যই তুলনামূলক সরকারি প্রতিষ্ঠান হতে ভালো যে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান যেগুলো সরাসরি সরকারের নিয়ন্ত্রণ করে থাকে সেগুলো অনেক সময় একটু ধীর গতির হয়, যেটা আমরা আলোচনা করেছি। কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যেহেতু নিজেরাই পরিচালিত হয়, একটু বেশি গতিশীল থাকে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সুবিধাগুলো হচ্ছে স্বাধীন কার্যক্রম তারা গ্রহণ করতে পারে, দীর্ঘসূত্রিতাও কম থাকে যেহেতু আমলাতান্ত্রিক জটিলতা থাকে না, তারা ধারাবাহিকতা রক্ষা করে চলতে পারে। অর্থাৎ যেহেতু সরকার পরিবর্তন হলে অনেক সময় কাজেরও সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজেরও ধারাবাহিকতা নষ্ট হয়, কিন্তু এখানে যেহেতু তারা স্বায়ত্তশাসিত তারা ধারাবাহিকতা রক্ষা করে চলতে পারে। দক্ষ কর্মচারী তারা অনেক দেখে শুনে নিয়োগ করতে পারে এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো হয়ে থাকে। কিছু অসুবিধা হচ্ছে এখানে ক্ষমতার অপব্যবহার অবশ্যই হয়, প্রতিষ্ঠানের উন্নয়নে কিছু বাধা থাকে, অদক্ষ কর্মকর্তা অনেক সময় নিয়োগ পায়, দুর্নীতি এবং স্বজনপ্রীতি অত্যন্ত বড় সমস্যা এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে, এবং কিছু নীতিগত জটিলতাও এখানে থাকে। এখন আমরা যে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমবায় প্রতিষ্ঠান, কোঅপারেটিভ অর্গানাইজেশন, যেগুলোকে আমরা অনেক সময় সমিতিও বলে থাকি। তাহলে দেখি, সমবায় প্রতিষ্ঠান এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য স্বইচ্ছায় সম অধিকারের ভিত্তিতে একে অপরের সাথে সহযোগিতা করে। তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই সমবায় সমিতি অনেক দেখেছো, তারা সহজেই বুঝতে পারবে। আর যারা দেখোনি তারাও এটা থেকেই অবশ্যই বুঝবে যে সমবায় প্রতিষ্ঠান হচ্ছে যেখানে মানুষ আর্থিক অবস্থার উন্নতির জন্য, বিশেষ করে গরিব মানুষরাই এগুলো বেশি স্থাপন করে। তারা নিজের ইচ্ছায় এবং সবার সমান অধিকারের ভিত্তিতে একে অপরের সহযোগিতার মাধ্যমে তারা এই প্রতিষ্ঠান তৈরি করে। যেমন ধরতে পারো, অনেক সময় কিছু সমবায় সমিতি মিলে একটা পুকুরে মাছ চাষ করে, অথবা কোনো উৎপাদন কাজ, কুটির শিল্প তারা চালিয়ে যেতে পারে। এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে কতিপয় ব্যক্তির একই লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। মালিক শ্রমিক এখানে কোনো বিভেদ নেই, যেহেতু সবাই কাজ এখানে করে, মালিক বলে আলাদা কেউ এখানে নেই। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে বৃহৎ মূলধন তারা গঠন করতে পারে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়, কারণ সবাই যেহেতু মালিক শ্রমিক বলে কেউ নেই, সবাই সমান, মালিকরা তারা নিজেরাই কাজ করে, সুতরাং এখানে গণতান্ত্রিক একটি সবার মতামতের ভিত্তিতে এটি পরিচালিত হয়ে থাকে। এরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। সমবায় প্রতিষ্ঠানের সুবিধা হচ্ছে এখানে সাম্যের নীতি অবলম্বন হয়, অর্থাৎ সবাই সমান, এই নীতি বজায় থাকে। মালিক শ্রমিক সুন্দর সম্পর্ক থাকে, অর্থাৎ কেউ মালিক কেউ শ্রমিক এমন নন, সবাই মালিক সবাই শ্রমিক। অর্থনৈতিক উন্নয়ন এটার মাধ্যমে তারা চেষ্টা করেন ঘটানোর। তাদের সঞ্চয়ের আগ্রহ বেশি থাকে। দায়িত্ববোধ তারা সকলেই কাজ যেহেতু করেন, দায়িত্ববোধ সবাই দায়িত্ববোধ পোষণ করেন এবং গণতান্ত্রিক মনোভাব তারা পোষণ করে থাকে। এর কিছু অসুবিধা হচ্ছে মূলধনের সমস্যা হয়, পরিচালনায় দক্ষতার অভাব থাকে, প্রেরণার অভাব দেখা দেয়, অর্থাৎ সবাই যেহেতু সমান এজন্য কেউ বেশি কাজ করবে কেউ কম করবে, এরকম একটা ব্যাপার থাকে। যারা বেশি কাজ করবেন তারা প্রেরণার অভাবে ভোগেন। সহযোগিতারও অভাব অনেক সময় দেখা দেয়, বিশৃঙ্খলাও ঘটে। অর্থনৈতিক সংকট মোকাবিলার অক্ষমতা তাদের থাকে, অর্থাৎ তারা সহজেই কোনো অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে পারে না, যেহেতু তারা সকলেই ছোট ছোট পুঁজি নিয়ে আসেন। এরপরে আমরা যেটা আলোচনা করব তা হচ্ছে এনজিও, বা যাকে বলা হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো সরকারি নয়, কিন্তু ব্যক্তিগত উদ্দেশ্যে প্রতিষ্ঠিত, কিন্তু তারা অনেক সময় বিদেশ থেকে অর্থ নিয়ে এসে দেশের উন্নয়নে ব্যয় করেন। এনজিও হচ্ছে যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত
বিদেশি সাহায্যে পরিচালিত এবং যার উদ্দেশ্য দেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা তাকে এনজিও বলে। অর্থাৎ ব্যক্তিগত উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হবে, বিদেশি সাহায্যে এটি পরিচালিত হয় বেশিরভাগ সময় এবং এর উদ্দেশ্যই থাকে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটানো। এর তোমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখেছো, আমি ছবিতে দেখিয়েছি। উনি একজন ভালো একজন বা অনেক বড় একজন উদ্যোক্তা। তিনি যে ব্যাংক বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ব্যাংক, এটি আসলে একটি ক্ষুদ্র ঋণ সংস্থা, এটিও একটি এনজিওর অন্তর্গত। এগুলো পরিচালিত হয় দেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য। জাতিসংঘ অত্যন্ত সুন্দর একটি সংজ্ঞা দিয়েছে এনজিও, যে কোনো বেসরকারি সংগঠন যা সরকারি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থেকে মুনাফাবিহীন, সন্ত্রাসবিহীনভাবে অরাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তোমরা দেখবে অনেক ধরনের এনজিও, তোমরা আশপাশে তাকালে দেখবে অনেক এনজিও তোমাদের এলাকায় শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করে, স্বাস্থ্য নিয়ে কাজ করে, ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, উপকূলীয় অঞ্চলে বিশেষ করে কক্সবাজার রোহিঙ্গাদের নিয়ে অনেক এনজিও কাজ করছে। উদাহরণ দেখলে তোমরা বুঝবে, কেয়ার, সেভ দ্য চিলড্রেন, অক্সফাম, কারিতাস, গ্রামীণ ব্যাংক, ব্রাক, প্রশিকা, গণস্বাস্থ্য কেন্দ্র, এগুলো সবগুলো এক একটি এনজিওর উদাহরণ। যেমন ব্রাক ক্ষুদ্র ঋণ কার্যক্রম দেয় করে, আবার শিক্ষা ব্যবস্থাতেও তারা ভূমিকা রাখে, আবার কর্মসংস্থানে অনেক সময় ভূমিকা রাখে। গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহ, এটি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করে। সেভ দ্য চিলড্রেন একটা আন্তর্জাতিক এনজিও, তারা শিশু অধিকার নিয়ে কাজ করে ইত্যাদি। এগুলো সবই এনজিওর উদাহরণ। এনজিওদের কার্যক্রম হচ্ছে তারা জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে, শিক্ষা বিস্তারে অনেক সময় কাজ করে, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করে, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য তারা নিয়োজিত থাকে, কৃষি কার্যক্রম তারা পরিচালনা করে। সবচাইতে বড় যেটি তারা করে, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে। এই ছিল মোটামুটি এনজিওদের কার্যক্রম। এনজিওরও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, তোমরা চিন্তা করলে সেগুলো পাবে। তো আজ আমাদের এটুকুই আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা ছিল। তোমাদের সকলকে ধন্যবাদ, ধৈর্য সহকারে সবাই পুরো ক্লাসটি দেখেছো সেজন্য। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে, কমেন্টের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাও এবং করোনার সময় সুস্থভাবে নিজে এবং পরিবার সবাইকে নিয়ে বসবাস করো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।